নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য গল্পখানার একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্প লালবাগ কেল্লা। গল্পটির লেখক আহনাফ হোসেন মুশফিক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প লালবাগ কেল্লা। হাসান সাহেব পেশায় একজন চাকরিজীবী। সম্প্রতি তাকে ঢাকার লালবাগে শিফট করা হয়েছে। ওনার বাড়ি থেকে অফিস অনেকটাই দূরে হয়ে যায়, তাই তিনি পরিবার সহ লালবাগে চলে আসার সিদ্ধান্ত নেন। পরদিনই হাসান সাহেব চলে আসেন লালবাগে বাড়ি খোঁজার উদ্দেশ্যে। হাসান সাহেব মাসে 40,000 টাকা বেতন পান। তাদেরকে মধ্যবিত্তও বলা যেতে পারে। তিনি এসেছেন ভাড়া বাড়ি খুঁজতে। তার পরিবারে মোট 4 জন সদস্য: বড় ছেলে রবিন, ছোট মেয়ে আয়েশা ও তার স্ত্রী। বাড়ি খুঁজতে খুঁজতে দুপুর হয়ে যায়, কিন্তু হাসান সাহেব তার মনের মতো কোনো বাড়ি পাচ্ছিলেন না। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে হাসান সাহেব শেষমেশ লালবাগের মুঘল দুর্গে গিয়ে বসেন। হুট করেই তার চোখ কেল্লার সাথে থাকা একটা 2 তলা বাড়ির দিকে পড়ে। বাড়িটা অনেক সুন্দর, খোলামেলা। হাসান সাহেব ঢাকা শহরে এত সুন্দর বাড়ি হয়তো কখনোই দেখেননি। তাই উনি কাছে গিয়ে বাড়িটা ভালো করে দেখতে থাকেন। বাড়িটা অনেক পুরানো, তাই হয়তো এত খোলামেলা। পুরানো হওয়ায় দেখে অনেক ময়লা মনে হচ্ছে। তখনই একজন বয়স্ক লোক হাসান সাহেবের পাশে এসে দাঁড়ায়। উনি বলেন, কি সাহেব, বাড়িটা কি পছন্দ হয়েছে? পছন্দ তো হয়েছে, কিন্তু এত সুন্দর বাড়ি ভাড়া নেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমার কাছে নেই। আমি এই বাড়িটার মালিক। কয়েকদিন পরেই আমার ছেলের সাথে কানাডায় চলে যাব। বাড়িটা আমার বাবা বানিয়েছিলেন। ওনার এরকম রাজা বাদশাদের দুর্গ অনেক পছন্দ, তাই উনি এমন জায়গায় বাড়িটা বানান যেখান থেকে এই কেল্লাটি খুবই ভালোভাবে দেখা যায়। কিছুদিন আগেই আমার বাবা মারা যান, আর আমিও কানাডায় কয়েক বছর থাকবো। আপনি চাইলে বাড়িটি ভাড়া নিতে পারেন। আপনার যেই কদিন ইচ্ছে থাকেন, চলে যাওয়ার আগে অল্প কিছু টাকা দিয়ে গেলেই হবে। এতক্ষণ হাসান সাহেব সমস্ত কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। জি, অবশ্যই, কিন্তু এত সুন্দর বাড়ি এর আগে কেউ ভাড়া নেয়নি কেন? আসলে বাড়িটা অনেক পুরানো তো, তাই লোকে বলে এখানে নাকি খারাপ কিছু বসবাস করে। অবশ্য আমার পরিবারে কেউ এগুলোতে বিশ্বাস করে না। তাহলে তো ভালোই হলো। আর বাড়ির ভিতরে একটু নোংরা, অনেক দিন পড়েছিল তো, তাই আপনারা ওঠার সময় একটু পরিষ্কার করে নেবেন। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, তাহলে আমরা কালকেই আসবো। হাসান সাহেব বাড়িটি ভেতর থেকে না দেখেই সিদ্ধান্ত নিয়ে নেন। আচ্ছা, ঠিক আছে। এই বলে বৃদ্ধ লোকটি বিদায় নেয়। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। গার্ডরা সবাইকে কেল্লা থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলছে। হাসান সাহেব বের হয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়। ওনাদের বর্তমান বাড়ি ঢাকার শাহজাহানপুরে। তিনি বাড়িতে পৌঁছানো মাত্রই তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করে, কি গো, কোনো বাড়ি পেলে? হ্যাঁ গো, তোমাদের কল্পনাকেও হার মানাবে এমন বাড়ি পেয়েছি। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, ডুপ্লেক্স বাড়ি। এত টাকা পেলে কোথায়? তা পেয়েছি কোনোভাবে। এরপর হাসান সাহেব সব কিছু খুলে বলেন। এরই মাঝে রবিন তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরেছে। ও কলেজে পড়ে। খুবই শান্ত, নম্র এবং ভদ্র একটা ছেলে। কিরে, এত দেরি করে ফিরলি যে? আজকে এক বন্ধুর বার্থডে ছিল, তাই ওর বাড়িতে গিয়েছিলাম। ও, যাই হোক, নিজের জামা কাপড়গুলো গুছিয়ে নে। কেন? কালকে আমরা আমাদের নতুন বাড়িতে শিফট হব। বাড়িটা কোন জায়গায়? কালকেই দেখবি, তোর বাড়িটা খুবই পছন্দ হবে। আচ্ছা, ঠিক আছে। এই বলে রবিন তার রুমে চলে যায়। আসলে রবিন রাজা বাদশাদের প্রাসাদ ও রহস্য রোমাঞ্চ অনেক পছন্দ করে, আর ওদের বাড়িটাও কেল্লার একদম সাথেই। পরদিন সকালবেলায় তারা সব কিছু গুছিয়ে নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পৌঁছানোর পরই হাসান সাহেবের স্ত্রী একটু ভয় পেয়ে বলে, কি গো, এটা কেমন বাড়ি দেখলে? কেন, বাড়িটা তোমার পছন্দ হয়নি? না, মানে কেমন যেন ভুতুড়ে ভুতুড়ে লাগছে। ও, এই ব্যাপার।
তেমন কিছু না, আমরা একটু পরিষ্কার করে নিলেই দেখতে সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে। পরে হাসান সাহেব রবিনকে ওর রুম ঠিক করে দেয়। রবিন রুমে ঢুকে একটু অবাক হয় এত বড় রুম দেখে, কিন্তু তার থেকেও বেশি অবাক হয় বারান্দার দরজা খোলার পর। ও দেখে বারান্দা থেকে সম্পূর্ণ কেল্লাটি দেখা যাচ্ছে। ও ওর বাবাকে ধন্যবাদ জানায় এমন জায়গায় বাড়ি নেওয়ার জন্য। বিকেলবেলা রবিন ও তার ছোট বোন আয়েশা দুজনেই বের হয় কেল্লাটি ঘুরে দেখার জন্য। ওরা পুরো কেল্লাটি ভালো করে ঘুরে দেখে। তখনই রবিনের নজর কোনায় থাকা একটা বন্ধ করা গেটের ওপর পড়ে। রবিন ওই গেটের কাছে যায়। গেটটার দিকে তাকে কিছু একটা ভাবতে থাকে ও, আর ঠিক কিছুক্ষণের পরই গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ে। হঠাৎ করেই কেউ একজন রবিনকে পেছন থেকে ডাক দেয়। রবিন পেছনে ফিরে দেখে ওর বয়সী একটি মেয়ে, কিন্তু ওকে দেখতে বিদেশিদের মতো লাগছিল। তখন ওই মেয়েটি বলে, মনে হচ্ছে ওদের আগ্রহে দেখছো। আসলে এটার ভেতরে কি আছে তা বোঝার চেষ্টা করছি। ও তাহলে আমিই বলে দিই। এরপর মেয়েটি এটার সম্বন্ধে বলতে শুরু করে। আগেকার দিনের রাজা বাদশাহরা তাদের প্রাসাদে কিছু সুড়ঙ্গ বানিয়ে রাখতেন, যাতে করে তাদের পরাজয়ের সময় তারা এই সুড়ঙ্গগুলো দিয়ে পালিয়ে যেতে পারে। এই গেটের ভিতরেও এরকম অনেকগুলো সুড়ঙ্গ আছে, অনেকগুলো সুড়ঙ্গ বানাতে হতো কেন? যাতে শত্রুরা বুঝতে না পারে যে রাজা কোনটি দিয়ে পালিয়েছেন। তাহলে এখানে তালা মারা কেন? এরপর মেয়েটি কেল্লার সম্বন্ধে বিস্তারিত বলতে শুরু করে। প্রচলিত আছে এইখানে এমন একটা সুড়ঙ্গ আছে যেটার ভিতরে কেউ একবার গেলে সে আর কখনো ফিরে আসে না। এমনকি বিজ্ঞানীরা এই সুড়ঙ্গের ভিতরে দুটো কুকুর পাঠিয়েছিল, কিন্তু সেই কুকুরগুলো কখনো ফিরে আসেনি। এরপরে তারা আবার দুইটি কুকুর চেন দিয়ে বেঁধে পাঠিয়েছিল, কিন্তু তারা সেই চেন ধরে টান দিলে শুধু চেন ফিরে আসে, কুকুরগুলো আর ফেরেনি। এর জন্য বিজ্ঞানীরা মনে করত এই সুড়ঙ্গের ভিতরে কোনো ধরনের গ্যাস আছে যা কোনো জীবজন্তুকে গলিয়ে দেয়। তাই সরকার এই জায়গাটাকে নিষিদ্ধ করেছে। আর আজও এই সুড়ঙ্গটি এক ঝাঁক রহস্য নিয়ে আমাদের মাঝে দাঁড়িয়ে আছে। এই সব শুনে রবিনের চোখ বড় বড় হয়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক আমাকে এর ভেতরে যেতেই হবে। আগেই বলেছিলাম রবিন কিন্তু প্রচুর রহস্যপ্রেমী। তাদের এই কথোপকথনের মাঝেই গার্ডরা সবাইকে কেল্লা থেকে বেরিয়ে যেতে বলতে থাকে। তখন সেই মেয়েটি রবিনের থেকে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু রবিন আরও মনোযোগ দিয়ে সুড়ঙ্গের গেটের দিকে তাকিয়েছিল। তখন তার বোন আয়েশা তাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য ডাকতে থাকলো, দাদা বাড়ি যাবো, চল। এরপর রবিন আয়েশাকে নিয়ে বাড়ি ফিরে যায়, কিন্তু ওর মাথা থেকে কোনোভাবেই সেই সুড়ঙ্গের রহস্যের কথা সরাতে পারছে না। বাড়ি ফিরেই রবিন তার ল্যাপটপটা নিয়ে বসে পড়ে ও ইন্টারনেটে অনেকক্ষণ যাবৎ ঘাঁটাঘাঁটি করে ওই কেল্লার সম্বন্ধে কিছু তথ্য জানতে পারে। এই কেল্লাটির নির্মাণ কাজ অনেকবারই ধরা হয়েছিল, কিন্তু কেউই এটির কাজ সম্পূর্ণ করতে পারেনি। তাই মানুষ এই কেল্লাটিকে অশুভ ভাবে। রবিন কেল্লা সম্পর্কে জানতে পারলেও সেই সুড়ঙ্গের ব্যাপারে সে বেশি কিছু জানতে পারেনি। তাই ও পৃথিবীতে থাকা সমস্ত প্রাসাদের সুড়ঙ্গ সম্বন্ধে খোঁজ নিতে থাকে। সেখানেও অল্প কিছু তথ্য পায়। এই সুড়ঙ্গগুলোর বের হওয়ার রাস্তা অনেকগুলো থাকতে পারে, কিন্তু তার মধ্যে 3টি রাস্তা অবশ্যই থাকবে। একটি দিয়ে প্রাসাদের দেওয়ালের বাইরে যাওয়া যায়, আর একটি দিয়ে কাছের কোনো নদীর পাশে যাওয়া যায়, এবং পরেরটি দিয়ে অন্য কোনো এক প্রাসাদে যাওয়া যায়, আর বাকিগুলো যে কোনো জায়গার সাথে যুক্ত থাকতে পারে। এরপর ও চিন্তা করে এই 3টে রাস্তার কোথায় এই কেল্লার সাথে মিলে যায়। এই কেল্লার পাশেই রয়েছে বুড়িগঙ্গা নদী, তার থেকেই কিছু দূরে রয়েছে জিঞ্জিরা প্রাসাদ, আর দেওয়ালের বাইরে গেটটা যে কোনো জায়গার সাথে থাকতে পারে। রবিন তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে ওর সব থেকে কাছের বন্ধু আশরাফের বাড়িতে চলে যায়। ও গিয়েই আশরাফকে সমস্ত ঘটনা খুলে বলে। আসলে ওরা দুই বন্ধুই রহস্যপ্রেমী। আশরাফ রবিনের কথা শুনে বলে, আচ্ছা বুঝলাম, কিন্তু তুই কি করে ওই গেটটা খুঁজে বের করবি? তোর কাছে যে ক্যামেরা ড্রোনটা আছে না, সেটাকে রাতের বেলা সবার চোখের আড়ালে একবার কেল্লার ভেতরে পাঠিয়ে দেখি কি আছে ওইখানে। আচ্ছা, তাহলে এই কাজটা কালকে করতে হবে। কিন্তু কেন? আসলে আমার ড্রোনটা আমার এক ভাই নিয়ে গিয়েছে, ও কাল সকালে ফিরবে। আচ্ছা ঠিক আছে,
তাহলে তুই কাল রাত 10টার সময় আমার বাড়িতে চলে আসিস। ওকে। এই বলে রবিন তার বাড়িতে ফিরে যায়। ও সারা রাত ঘুমাতে পারে না এই সুড়ঙ্গের কথা ভেবে। পরদিনই ঠিক রাত 10টার সময় আশরাফ ও ড্রোন ক্যামেরাটা নিয়ে রবিনদের বাড়িতে চলে আসে। আশরাফ ও রবিন দুজনেই খুব এক্সাইটেড ওই সুড়ঙ্গের ভেতরে কি আছে তা দেখার জন্য। অবশেষে তারা ড্রোনটাকে সুড়ঙ্গের কাছে পাঠাতে থাকে। ড্রোনটিকে আশরাফ রিমোটের সাহায্যে ঘরে বসে কন্ট্রোল করছে। কিছুক্ষণের মধ্যেই ড্রোনটি সুড়ঙ্গের গেটের সামনে চলে আসে। তখনই আশরাফ খেয়াল করে ড্রোনের কন্ট্রোল সিগন্যাল ধীরে ধীরে কমে যাচ্ছে। কন্ট্রোল সিগন্যাল কমে সাধারণত দুইটি কারণে, এক হচ্ছে রেঞ্জের বাইরে চলে গেলে, আর দ্বিতীয়ত আশেপাশে হাই ভোল্টেজের কোনো বৈদ্যুতিক লাইন থাকলে। আশরাফের ড্রোন 1 কিলোমিটারের রেঞ্জ পায়, কিন্তু রবিনদের বাড়ি থেকে সেই সুড়ঙ্গের গেট 1/2 কিলোমিটারেরও কম, আর সেখানে কোনো সাধারণ লাইনও নেই। হাই ভোল্টেজ তো দূরেরই কথা। আরে ড্রোনের সিগন্যালটা কমে যাচ্ছে যে, ড্রোনটাকে ফিরিয়ে নিয়ে আসি তাহলে। এতখানি এসেও যদি না দেখতে পারি তাহলে তো একটা আফসোস রয়েই যাবে। তুই বরং গেটের ভেতরেই ঢোকা। যদি সিগন্যাল লস হয়ে যায় তাহলে আমরা দায়িত্বে থাকা গার্ডকে কিছু টাকা দিয়ে ড্রোনটাকে ফিরিয়ে নিয়ে আসবো। আচ্ছা তাই হবে। এই বলে আশরাফ ড্রোনটাকে ধীরে ধীরে গেটের ওপর দিয়ে সুড়ঙ্গের দিকে নিয়ে যেতে থাকে। জায়গাটা অনেক অন্ধকার হওয়ার কারণে ড্রোনের লাইট দিয়েও কোনো কিছু ভালোভাবে বোঝা যাচ্ছিল না। এরপর তারা সুড়ঙ্গের প্রবেশদ্বার দেখতে পায়, যেটাকে মোটা লোহার খাঁচার মতো দরজা দিয়ে লাগিয়ে রাখা হয়েছে। দরজাটি মাটির সাথে লাগানো। সাধারণত দরজা যেমন খাড়া দেওয়ালের সাথে থাকে, কিন্তু ওই দরজাটা মাটির সাথে লাগানো। ওই দরজার ফাঁক দিয়ে তারা ভেতরে কি আছে তা দেখার চেষ্টা করছিল। ঠিক তখনই তারা অন্ধকারের মধ্যে হালকা কিছু দেখতে পায়। তারা দেখে একজন পুরানো দিনের সৈনিকদের পোশাক পরিধান করে সুড়ঙ্গের ভেতর থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠছে। এরই সাথে সাথে ড্রোনের সিগন্যাল রেঞ্জ একদম কমে যায়। আশরাফ অটো রিটার্ন বাটনটি বারবার চাপ দিতে থাকে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সাধারণত ড্রোনের সিগন্যাল হারালে কন্ট্রোল ও ভিডিও ফুটেজ পাঠানো বন্ধ করে দেয়, কিন্তু আশরাফের ড্রোন ভিডিও ফুটেজ পাঠাচ্ছে কিন্তু কন্ট্রোল হচ্ছে না। তারা ওই নিচে থেকে উঠে আসা মানুষটাকে দেখে ভয় পাচ্ছিল। ওই মানুষটা ড্রোনের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে ওই ড্রোনের ভেতর থেকে সে আশরাফ ও রবিনকে দেখতে পাচ্ছে। লোকটা সেই লোহার খাঁচার মতো দরজার সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই ড্রোনের অটো রিটার্ন বাটনটি কাজ করে ও ড্রোন ফিরে আসতে থাকে। এই অটো রিটার্ন বাটনের কাজ হচ্ছে, এটা একটি বাটন যা রিমোটের সাথে থাকে। এই বাটনে ক্লিক করলে ড্রোনটি যে স্থান থেকে উড়েছে আপনা আপনি আবার সেই স্থানে ফিরে আসে। ড্রোনটি ফিরে আসছে এবং তা দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তখনও তাদের মধ্যে আতঙ্ক। সুড়ঙ্গের ভেতরে দেখা সেই মানুষটি কে ছিল? সে কি সাধারণ কোনো মানুষ, নাকি এটা অন্য কিছু? আশরাফ চেক করে দেখে ড্রোনে থাকা মেমোরি কার্ডে কোনো কিছুই রেকর্ড হয়নি। আসলে তাড়াহুড়ো করতে গিয়ে ওর রেকর্ডার অন করতেই ভুলে গিয়েছিল। তাদের এই কাজ করতে করতে রাত 11টা বেজে যায়। তখন আশরাফ বলে, ভাই তাহলে আজ আমি গেলাম। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আর দেরি করলে আমাদের গেটে তালা পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, সাবধানে যাস। ওকে, গুড নাইট, আর তুই নিজের খেয়াল রাখিস। এই বলে আশরাফ চলে যায়। রবিনও খেয়ে দিয়ে শুয়ে পড়ে। ও শুয়ে শুয়ে চিন্তা করতে থাকে ওই জিনিসটা আসলে কি ছিল। ওটা যদি কোনো সাধারণ মানুষ হয়ে থাকে তাহলে ওনাকে সাহায্য করতেই হবে। না, এভাবে আর পারা যাচ্ছে না। আমার যেভাবেই হোক দেওয়ালের বাইরে থাকা দরজাটা খুঁজে বার করতেই হবে। এই ভাবতে ভাবতে রবিন ঘুমিয়ে পড়ে। রাত তখন 1টা। হঠাৎ করে রবিনের বাড়ির কলিং বেল বেজে ওঠায় ওর ঘুম ভেঙে যায়। আরে ধুর, এত রাতে আবার কে এলো? ওর বাবা মা আর ছোট বোন ঘুমিয়ে পড়েছে, তাই কাউকে না ডেকেই একাই দরজা খুলতে এগিয়ে যায়। দরজা খুলতেই দেখে সামনে আশরাফ। আরে তুই বাড়ি যাসনি? আশরাফ হাঁপাচ্ছে। মনে হচ্ছে এতক্ষণ ধরে ওকে কেউ তাড়া করেছে। এরপর আশরাফ যা বলে
এখানেই সমাপ্তি হচ্ছে আমাদের লালবাগ কেল্লার প্রথম পর্ব। পর্ব 2 নিয়ে আমরা খুব শীঘ্রই আসছি। ততক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন।